আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। আজকে আমরা কেমব্রিজ এএস এর পেপার 1 যেটা এমসিকিউ পেপার, ওই এমসিকিউ পেপারের কিছু সিলেক্টিভ কিছু এমসিকিউর উপরে আমরা আজকে ডিসকাস করব, ওগুলোর সলিউশন করব। এই ধরনের এমসিকিউ গুলো বাচ্চারা প্রায় প্রবলেম ফেস করে থাকে। তো চলো আমরা ওগুলো উপরে একটু ডিসকাস করে ওগুলো একটু সলভ করার চেষ্টা করি। আমরা প্রথম যে কোশ্চেনটা দেখতে পাচ্ছি এটা মেজন 2020 এর ভ্যারিয়েন্ট 1 2 থেকে নেওয়া একটা কোশ্চেন। এই কোশ্চেনটা প্রাইভেটাইজেশনের উপর। তো প্রথম আমরা কোশ্চেনটা রিড আউট করি। প্রাইভেটাইজেশন ক্যান বি অ্যাচিভড উইথ দ্য সেল অফ শেয়ারস টু দ্য জেনারেল পাবলিক, যেটাকে সংক্ষেপে পিও বলা হচ্ছে, or by the direct sale to the private company, that is যেটাকে পিএস বলা হচ্ছে। The diagram shows privatization transactions and revenue for the European Union between 1981 and 2012. অর্থাৎ এই টাইম পিরিয়ডটার মধ্যে 1981 থেকে 2012 এর মধ্যে ইউরোপিয়ান ইউনিয়ন কিরকম রেভিনিউ জেনারেট করেছে প্রাইভেটাইজেশনের মাধ্যমে। তো আমরা এখানে দেখছি যেটা হচ্ছে লাইট শেড বা লাইট কালার, সেটা হচ্ছে রেভিনিউ ফ্রম পিএস, অর্থাৎ ডিরেক্ট কোন একটা অর্গানাইজেশন সেল করে দিয়েছে, ডাইরেক্ট সেল করে প্রাইভেট কোম্পানির কাছে সেল করে রেভিনিউ পাচ্ছে। আর একটা যেটা ডিপ শেড বা ডিপ কালার, যেটা ব্ল্যাক ডিপ, সেটা হচ্ছে রেভিনিউ ফ্রম পিও, অর্থাৎ গভর্নমেন্ট শেয়ার বিক্রি করেছে জেনারেল পাবলিকের কাছে। তো এখন আমরা যদি গ্রাফটার দিকে তাকাই, একদম শুরু থেকে আমরা দেখবো যে এই যে ডিপ ব্ল্যাক যেটা, সেটার অ্যামাউন্টটা প্রথম থেকে বেশি এবং আস্তে আস্তে এটা কমছে। তো 2000 পর্যন্ত আমরা দেখি যে ডিপ ব্ল্যাকের গ্রাফের মধ্যে এই যে বার ডায়াগ্রাম গুলো যেটা দেওয়া আছে তার মধ্যে ডিপ ব্ল্যাকের পার্সেন্টেজটাই বেশি। আর ডিপ ব্ল্যাক মানে হচ্ছে কি রেভিনিউ ফ্রম পিও, পিও মানে হচ্ছে সেল অফ শেয়ারস টু দ্য জেনারেল পাবলিক, অর্থাৎ আগের বছরগুলোতে জেনারেল পাবলিকের কাছে শেয়ার বিক্রি করেই ইউরোপিয়ান ইউনিয়ন বেশি রেভিনিউ জেনারেট করেছে প্রাইভেটাইজেশনের এই ওয়ে। কিন্তু এরপরে আমরা যদি দেখি 2001 এর পর থেকে লাইট শেডটা যেটা বা লাইট যে কালারটা, যেটা ডিপ না, এটার আস্তে আস্তে এটার পার্সেন্টেজ বা রেশিওটা বাড়ছে এবং 2009 এ দেখি যে লাইটটা অনেক বেশি, ডিপটা কম। তো তার মানে আমরা যেটা বুঝতেছি যে আস্তে আস্তে ইউরোপিয়ান ইউনিয়নের প্রাইভেটাইজেশনের মাধ্যমে রেভিনিউ জেনারেট করার সিস্টেমটা বা পলিসিটা চেঞ্জ হয়ে যাচ্ছে এবং চেঞ্জ হয়ে পাবলিক অফার থেকে প্রাইভেট সেলস হচ্ছে, অর্থাৎ শেয়ার বিক্রি করা থেকে ডিরেক্ট সেল করা হচ্ছে। তো সেই হিসাবে আমাদের সি হচ্ছে রাইট অপশন। The main revenue from privatization change from public offer. So public offerটা আমরা এখানে দেখি, যেটাকে এখানে আমাদের এখানে এই যে ডিপ ব্ল্যাক দিয়ে প্রকাশ করা হয়েছে, এটাকে ইন্ডিকেট করা হয়েছে, অর্থাৎ আগে যেটা ছিল। তারপরে 2001 এর পর থেকে সেটা আস্তে আস্তে লাইটটা এটা বেশি স্ট্রঙ্গার হচ্ছে, তার মানে হচ্ছে রেভিনিউ ফ্রম ডিরেক্ট সেল। সো সেই হিসাবে আমাদের সি হচ্ছে আমাদের রাইট অপশন, ঠিক আছে। The main revenue from privatization change from public offers to private sales, অর্থাৎ আস্তে আস্তে প্রাইভেট সেলটা যেটা লাইট শেড, সেটার রেশিওটা বাড়ছে। তো এটার জন্য আমাদের 14 এর রাইট অপশন হচ্ছে সি নাম্বার অপশন। এরপর আমরা 17 এই কোশ্চেনটা দেখি, ওইটা সেম ইয়ারেরই আরেকটা কোশ্চেন। 17, which measure would not be part of a government subsidy to protect domestic producers from competition? তো এখানে কথাটা হচ্ছে দুইটা বিষয়, একটা হচ্ছে ডোমেস্টিক প্রোডিউসারদেরকে গভর্নমেন্ট প্রোটেক্ট করতে চাচ্ছে কম্পিটিশন থেকে, এবং এটার জন্য গভর্নমেন্ট সাবসিডি ইউজ করছে। তো এই কোশ্চেনে যে অপশনগুলো দেওয়া আছে তার মধ্যে আমাদের বের করতে হবে যে কোন অপশনটা নট এ পার্ট অফ গভর্নমেন্ট সাবসিডি, নট এ পার্ট অফ দ্য গভর্নমেন্ট সাবসিডি। সো আমরা যদি দেখি যে ট্রান্সফার পেমেন্টস, এটা ওয়ান কাইন্ড অফ ফাইন্যান্সিয়াল বা মনিটারি হেল্পের মতো। সো সাবসিডিতে যেরকম একটা মনিটারি হেল্প হয়, সো এটাও এক ধরনের হেল্পের মতো। তারপরে সি যেটা নাম্বার সি যেটা রিডাকশন ইন প্রফিট ট্যাক্সেস বা বিজনেস ট্যাক্স, সো ট্যাক্স কমাই দেওয়াটাও এক ধরনের গভর্নমেন্ট সাবসিডি একটা পার্টের মতো, এটাও গভর্নমেন্ট একটা ফিনান্সিয়াল হেল্পের মতো কাজ করে। ইন্টারেস্ট ফ্রি লোনস প্রোভাইডেড বাই দ্য গভর্নমেন্ট, গভর্নমেন্ট যদি ইন্টারেস্ট ফ্রি লোন দেয়, সো লোনটা ওয়ান কাইন্ড অফ ফিনান্সিয়াল সাপোর্টের মতো হচ্ছে। সো বি সি ডি প্রত্যেকটা অপশনই ওয়ান কাইন্ড অফ ফিনান্সিয়াল সাপোর্ট, যেগুলো কিছু সাবসিডির মতো অ্যাক্ট করে। কিন্তু অপশন এ যেটা ইম্পোর্ট কোটা,
এটা একটা ফিজিক্যাল লিমিট, ফরেন ইম্পোর্টের উপরে গভর্নমেন্ট লিমিট দিয়ে দিচ্ছে যে এই লিমিটের বেশি, মানে এই লিমিট পর্যন্ত ফরেন কান্ট্রি আমার দেশে বিক্রি করতে পারবে, এর চাইতে বেশি বিক্রি করতে পারবে। সো এটাই কোনো ভাবেই মানে মনিটারি কোনো টার্মের মধ্যে, ফিনান্সিয়াল কোনো সাপোর্টের মধ্যে পড়ে না। দ্যাটস ওয়াই 17 এর অ্যান্সার হচ্ছে অপশন এ। এবার আমরা নেক্সট কোশ্চেনটাতে যাই, এটা হচ্ছে 24 নাম্বার কোশ্চেন। The diagram shows an economy at full employment equilibrium. তো আমরা জানি যখন একটা ইকোনমি ফুল এমপ্লয়মেন্টে আসে তখন সেটা লং রান এগ্রিগেট সাপ্লাই কার্ভের ভার্টিক্যাল সেগমেন্টে চলে আসে। তো এখানে আমাদের এই যে এগ্রিগেট ডিমান্ড আর সাপ্লাই ইন্টারঅ্যাকশন সেটা ভার্টিক্যাল পোরশনটাতেই হয়েছে। তো সেই রেসপেক্টিভ রিয়েল আউটপুট হচ্ছে ওয়াই এফি, ফুল এমপ্লয়মেন্ট যেটাকে বোঝাচ্ছে। তো এবার আমরা কোশ্চেনটা পড়ি, হুইচ শর্ট রান মেজার্স শুড দ্য গভর্নমেন্ট টেক to maintain the economy's current equilibrium if there is an unexpected balance of trade surplus? তো কোশ্চেনে অনেকগুলো কথা বলা আছে। একটা হচ্ছে শর্ট রান মেজার্স, গভর্নমেন্টের কি নেওয়া উচিত টু মেইনটেইন দ্য কারেন্ট ইকোনমিস কারেন্ট ইকুইলিব্রিয়াম, অর্থাৎ ইকুইলিব্রিয়ামটাকে আবার এখানেও রাখতে হবে, এটা থেকে চেঞ্জ করলে হবে না। আর কি হচ্ছে if there is an unexpected balance of trade surplus, balance of trade সারপ্লাস হচ্ছে মানে এটা আমরা খুব সহজভাবে যদি ধরে নিই যে এক্সপোর্ট বাড়তেছে, ঠিক আছে, এক্সপোর্ট রেভিনিউ বেশি জেনারেট হচ্ছে ইম্পোর্ট এক্সপেন্ডিচার থেকে, অর্থাৎ এটা ওয়ান কাইন্ড অফ যদি ট্রেড সারপ্লাস হয় তাহলে এটা অ্যাগ্রিগেট ডিমান্ডকে রাইটে শিফট করাই দেবে। আর আমরা যদি অ্যাগ্রিগেট ডিমান্ড যদি রাইটে শিফট হয় তাহলে এখানে ইনফ্লেশন বেড়ে যাবে, যেহেতু ফুল এমপ্লয়মেন্ট আউটপুটে চেঞ্জ হবে না, ইনফ্লেশন বাড়বে। এখন এই রেসপেক্টে গভর্নমেন্টের মেজার কি হইতে পারে, শর্ট রান মেজার, যেটা ওই আউটপুটটাকে ওইখানে রাখবে এবং ইনফ্লেশনকেও আবার সেই যেই পি লেভেলটা আছে এখানেই থাকবে, ইনফ্লেশনও বাড়বে না, আউটপুটেরও কোনো চেঞ্জ হবে না। তো সেটার জন্য এখানে যে অপশনগুলো দেওয়া আছে, অপশন এ, হায়ার গভর্নমেন্ট স্পেন্ডিং অন এডুকেশন ফাইন্যান্সড বাই অ্যান ইকুয়াল রাইজ এন্ড ডাইরেক্ট ট্যাক্স। তো আমরা এটা যেটা দেখি হায়ার গভর্নমেন্ট স্পেন্ডিং অন এডুকেশন, তো এই জিনিসটা যদি দেখি আমরা স্পেন্ডিং অন এডুকেশন, তো সাপ্লাই সাইড পলিসি মেজার্স এর মধ্যে আমরা জানি যে এডুকেশন এটার একটা লিমিটেশন ছিল, এটা হচ্ছে টাইম ল্যাগ থাকে, লং রানের একটা বিষয় হয়ে যায়, কিন্তু আমাদের কোশ্চেনে বলছে শর্ট রান, সো এটাই জন্য আমরা বাদ দিতে পারি, এটা লং রান ফিনোমিনন হয়ে যায়। অপশন ডি যেটা, লোয়ার ইন্টারেস্ট রেট টু প্রমোট ইনভেস্টমেন্ট স্পেন্ডিং ইন দ্য প্রাইভেট সেক্টর। তো যদি ইন্টারেস্ট রেট লো করে দেওয়া হয় তাহলে আমরা জানি যে ইনভেস্টমেন্ট বাড়বে, ইনভেস্টমেন্ট বাড়লে অ্যাগ্রিগেট ডিমান্ডও বাড়বে, বিকজ ইনভেস্টমেন্ট ইজ আ কম্পোনেন্ট অফ অ্যাগ্রিগেট ডিমান্ড। সো ইন্টারেস্ট রেট লো করে দিলে ইনভেস্টমেন্ট বাড়বে, কনজাম্পশন বাড়বে, সেগুলো অ্যাগ্রিগেট ডিমান্ডকে পুশ করবে, অ্যাগ্রিগেট ডিমান্ডকে ইনক্রিজ করবে, তাহলে অ্যাগ্রিগেট ডিমান্ড আবার রাইটে শিফট করবে। কিন্তু আমাদের কোশ্চেনে বলা হয়েছে যে অলরেডি একবার ব্যালেন্স অফ ট্রেড সারপ্লাসের কারণে অ্যাগ্রিগেট ডিমান্ড রাইটে শিফট করছে, আর গভর্নমেন্ট চাচ্ছে যে ওইটাকে আবার এই যে ফ্রি রিয়েল ফ্রি ফুল এমপ্লয়মেন্ট যে লেভেলটা সেখানে নিয়ে আসতে। সুতরাং আমাদের অ্যাগ্রিগেট ডিমান্ডকে রাইটে শিফট করানো যাবে না, অ্যাগ্রিগেট ডিমান্ডকে ইনক্রিজ করা যাবে না, এটাকে আগের অবস্থায় নিয়ে আসার জন্য ডিক্রিজ কিছু একটা করতে হবে। তো সেই কারণে অপশন ডিটাও হবে না। অপশন সি যেটা, হায়ার স্পেন্ডিং অন ইনফ্রাস্ট্রাকচার, তো ইনফ্রাস্ট্রাকচারের স্পেন্ডিংটাও কিন্তু লং রান ফেনোমিননের একটা বিষয় হয়ে যায়, সুতরাং এটাও বাদ হয়ে যায়। সো বি হচ্ছে আমাদের রাইট অপশন। বিটাতে বলেছে হায়ার ডাইরেক্ট ট্যাক্সেশন, সো ট্যাক্সেশন যদি গভর্নমেন্ট হাই করে দেয় তাহলে এটা হচ্ছে কন্ট্রাকশনারি মনিটারি পলিসি হচ্ছে। আমরা জানি কন্ট্রাকশনারি মনিটারি পলিসি নিয়ে অ্যাগ্রিগেট ডিমান্ড লিফটে শিফট করে, অ্যাগ্রিগেট ডিমান্ড কমে যায়। সো যেখানে এই যে কোশ্চেনে যেটা ছিল যে ট্রেড সারপ্লাসের কারণে অ্যাগ্রিগেট ডিমান্ড বেড়ে যাচ্ছে, তাহলে এটাকে আমরা আবার তার জায়গা ইনিশিয়াল পজিশনে নিয়ে আসতে পারছি যদি আমরা কন্ট্রাকশনারি ফিসকাল পলিসি ইউজ করি। So higher direct taxation with government spending unchanged to create a budget surplus. শেষে যে কথাটা বলেছে যে বাজেট সারপ্লাস, তো বাজেট যখন সারপ্লাস হয় তার মানে হচ্ছে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার কাট করা হচ্ছে আর ট্যাক্সেশনকে ইনক্রিজ করা হচ্ছে, অথবা গভর্নমেন্ট এক্সপেন্ডিচার আনচেঞ্জড আছে, ট্যাক্সেশন বাড়ানো হচ্ছে। সুতরাং এই পলিসি অ্যাপ্লাই করে আমরা অ্যাগ্রিগেট ডিমান্ডকে যেটা ট্রেড সারপ্লাসের কারণে বেড়ে গিয়েছিল সেটাকে আবার আগের সিচুয়েশনে বা আগের পজিশনে নিয়ে আসতে পারি, এবং এটা শর্ট রানেও কুইকলি কাজ করবে। সো 24 এর বি হচ্ছে রাইট অ্যান্সার। এবার আসি আমরা 27 এ। কোশ্চেনটা হচ্ছে, ইন অ্যান ইকোনমি উইথ অ্যান ইন্টারেস্ট রেট of 4% per annum, the rate of inflation falls from 5% to 3% per annum. What will be a benefit of this fall? So এখানে যেটা বলা হয়েছে ইন্টারেস্ট রেট 4% আর ইনফ্লেশনের রেটটা
5% থেকে কমে 3% চলে আসছে। তাহলে এখন আমরা যদি দেখি ইনফ্লেশনের চাইতে কিন্তু ইন্টারেস্ট রেট বেশি, ইনফ্লেশন রেটের চাইতে ইন্টারেস্ট রেট বেশি। সো ইন্টারেস্ট রেট বেশি তার মানে হচ্ছে এখন টাকা সেভ করলে লাভ হবে বেশি, কারণ ইন্টারেস্ট রেটটা 5 থেকে কমে 3 হয়ে গেছে। সো 1% বেশি আছে ইন্টারেস্ট। সো savers will gain in real terms, savers will gain in real terms. সো এটা হচ্ছে আমাদের রাইট অপশন। মেনু কস্ট will fall to 0, এটা হবে না কারণ ইনফ্লেশন তো এখনো 3% আছে, সো 0 তো হতে পারে। সো বাকিগুলো হচ্ছে না, সি হচ্ছে রাইট অপশন। আচ্ছা 19 এর এই কোশ্চেনটা, 19 নাম্বারের এই কোশ্চেনটা, the graph shows the annual percentage change in the price of services and in the prices of goods between 7 and 12. এই কয়েকটা বছরের প্রাইস অফ গুডস অর্থাৎ গুডস এর প্রাইসটা আমরা দেখছি যে ফল করে যাচ্ছে, 0 নিচে আছে, আর প্রাইস অফ সার্ভিসেস সেটা বেড়েই যাচ্ছে। ওকে, সো হোয়াট ক্যান বি ডিডিউসড ফ্রম দ্য গ্রাফ? এই গ্রাফ থেকে আমরা কি বলতে পারি? সো যেহেতু প্রাইস অফ গুডস ফল করছে এবং এটা ডিফ্লেশন বোঝাচ্ছে, যেহেতু এটা নেগেটিভ ইনফ্লেশন, ডিফ্লেশন বোঝাচ্ছে, তার চাইতে প্রাইস অফ সার্ভিসের রেটটা হাই। সো দেখি আমরা এখানে রেটটা প্রায় 7%, 8% এর কাছাকাছি, আর গুডস এর রেটটা 3-4% এর মতো। সুতরাং দুইটার যদি আমরা কম্পেয়ার করি তাহলে আমরা বলতে পারি যে সার্ভিসের রেটটা হাই। তার মানে অন অ্যান অ্যাভারেজ ইনফ্লেশন হচ্ছে, যেহেতু সার্ভিস পজিটিভ এবং এটাই হাই গুডস এর চেয়ে। তো সেই হিসেবে আমরা সিটাকে রাইট অপশন বলতে পারি। The average price of services was higher in 12 than in 10. Higher in 12 than in 10. So 10 এ দেখা যাচ্ছে যে 10 এ এটা হচ্ছে 6% এর মতো এবং 12 এ এটা হচ্ছে একটু কম দেখাচ্ছে, কিন্তু এটা হচ্ছে রেট অফ ইনফ্লেশন এট দ্যাট ইয়ার। আর অপশন এটা বলছে অ্যাভারেজ প্রাইস, অর্থাৎ এটা অনেকটা প্রাইস লেভেল যেটা ইন্ডেক্সের মতো বোঝাচ্ছে। সুতরাং প্রত্যেকটা ইয়ারে 7, 8, 9, 10 প্রত্যেকটা ইন্ডেক্স যদি যোগ করে করে আমরা যাই তাহলে অবশ্যই 12 এর অ্যাভারেজ প্রাইস লেভেলটা বেশি হবে। কেন বেশি হবে? কারণ এটা প্রতি ইয়ারেই ইনফ্লেশন হচ্ছে, তার মানে প্রতি ইয়ারে অ্যাভারেজ প্রাইস লেভেল বেড়েছে। সুতরাং 10 এর সাথে 11 টাও যোগ হবে, 12 টাও যোগ হবে, সো প্রাইস লেভেল আরো বড়ই হবে। সো দ্যাটস ওয়াই C is the right answer. Average prices of services was higher in 12 than 10. So 12 এটা বেশি হবে 10 এর। ওকে, এখানে আরেকটা কোশ্চেন আছে, 20 নম্বর কোশ্চেন। A government decides to devalue the country's currency to remove the deficit on its current account of the balance of payments. কোশ্চেনটা খুব ইজি, যে গভর্নমেন্টের কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স ডেফিসিট আছে, এটাকে গভর্নমেন্ট রিমুভ করতে চায়, এই জন্য একটা মেজার হিসেবে গভর্নমেন্ট কারেন্সি ডিভ্যালুয়েশন করেছে। ডিভ্যালু মানে জোর করে করেছে। So what is most likely reason why this would not work? কিন্তু কোশ্চেনটা বলছে যে তারপরেও কেন এটা কাজ করবে না, ডেফিসিট কিভাবে তারপরেও কমবে না? তো অ্যানসারটা খুব সহজ। if there is a high trade barriers with the country's main trading partner, অর্থাৎ এই কান্ট্রিটা যে সমস্ত পার্টনার কান্ট্রিগুলোর কাছে ও প্রোডাক্ট এক্সপোর্ট করতো, কারণ ডিভ্যালুয়েশনের কারণে এখন এক্সপোর্ট চিপার হয়ে গেছে, এক্সপোর্ট বুস্ট হওয়ার কথা, কিন্তু ট্রেডিং পার্টনাররা অনেক হাই ব্যারিয়ার দিয়ে রেখেছে, ট্যারিফ, কোটা, এক্সচেঞ্জ কন্ট্রোল এগুলো দিয়ে রেখেছে, যেই কারণে ট্রেড তো করা যাচ্ছে না, সুতরাং এক্সপোর্ট তো বাড়ছে না, আর এক্সপোর্ট না বাড়লে তো ডেফিসিটটাও সলভ হবে। সো এই হচ্ছে 20 নাম্বার কোশ্চেনের অ্যানসার, রাইট অ্যানসার অপশন ডি। এবার আমরা 25 নাম্বার কোশ্চেনটা দেখি। প্রথমে আমরা কোশ্চেনটা পড়ি। The real national income of a country fell by 3%. What could have caused this? So real national income মানে আমরা ক্লিয়ারলি বুঝছি যেখানে ইনফ্লেশন হয়েছে এবং বলছি যে 3% ফল করেছে, তাহলে কেন এটা হইতে পারে? সো আমরা যদি অপশনগুলোর মধ্যে সি অপশনটা দেখি, যে মানি ন্যাশনাল ইনকাম রোজ বাই 3%, মানি ন্যাশনাল ইনকাম বেড়েছে when the rate of inflation 6%, কিন্তু ইনফ্লেশন রেট হচ্ছে 6%, তাহলে যদি দুটো আমরা কম্পেয়ার করি, মানি ন্যাশনাল ইনকাম বাড়ার কারণে রিয়েল ইনকাম বাড়বে, কিন্তু ইনফ্লেশন 6% এর কারণে কম্পেয়ার করে দুইটার এভারেজ করে
প্লাস মাইনাস করলে আমরা তখন দেখবো যে রিয়েল ইনকামটা 3% কমে গেছে, কারণ ইনফ্লেশন 6%, এত প্রাইস লেভেল বেড়েছে আর ইনকাম বেড়েছে 3%। সো কম্পারেটিভলি আসলে রিয়েল ইনকাম 3% কমেই গেছে, যেহেতু ইনফ্লেশনটা 6%। সো সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। এরপরে হচ্ছে 20 নাম্বার কোশ্চেন। A country operates a floating exchange rate. Floating exchange rate operates. What will cause the demand curve for the country's currency to shift left in the foreign exchange market? এখানে কোশ্চেনটা বলেছে যে কান্ট্রির ডিমান্ড কার্ভ কেন লেফটে শিফট করবে ফরেন এক্সচেঞ্জ মার্কেট। সো ফ্লোটিং এক্সচেঞ্জ রেট মানে হচ্ছে ডিমান্ড সাপ্লাইয়ের অটোমেটিক ইন্টারাকশনের মাধ্যমে এক্সচেঞ্জ রেট সেট হয়। এখন সেই অবস্থাতে কেন ওই কান্ট্রির কারেন্সির ডিমান্ড কার্ভ লেফটে শিফট করবে? সো আমরা যদি একটু চিন্তা করি যে তার মানে হচ্ছে ডিমান্ড ফল করবে, কারেন্সির ডিমান্ডটা ফল করবে। এখন কারেন্সির ডিমান্ডটা কেন ফল করতে পারে? তো প্রথম অপশনটাতে আমাদের রাইট অপশনটা মিলে যাচ্ছে। আর ডিক্রিজ ইন দ্য কান্ট্রিজ ইন্টারেস্ট রেট, যদি কান্ট্রি ইন্টারেস্ট রেটটা কমে যায়, আমরা জানি যদি ইন্টারেস্ট রেটটা কমে যায় তখন কি হয়, তখন ওই 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 কারেন্সির ভ্যালু কমে যায়। তো আমরা ডাইরেক্ট একটা অ্যান্সার দেখে আসি নিউ শেয়ার দিয়ে। আমরা অনলাইন থেকে একটা অ্যান্সার দেখি। এই যে আমরা নেটে থেকে ডাইরেক্ট সার্চ দিয়েছি, এখানে যেটা লেখা আছে, হাই ইন্টারেস্ট রেট ক্যান বি আর্নড টেন্ড টু অ্যাট্রাক্ট হায়ার ফরেন ইনভেস্টমেন্ট, ইনক্রিজিং দ্য ডিমান্ড ফর দ্য ভ্যালু অফ দ্য হোম কান্ট্রিজ কারেন্সি। কনভার্সলি লোয়ার ইন্টারেস্ট অথবা ইন্টারেস্ট যদি কমে যায়, টেন্ড টু বি আনঅ্যাট্রাক্টিভ ফর ফরেন ইনভেস্টমেন্ট, তাহলে ফরেন ইনভেস্টমেন্টটা আনঅ্যাট্রাক্টিভ হয়ে যাবে, and decrease the currency's relative value, so তখন কারেন্সির ভ্যালু কমে যাবে, সো ডিমান্ডও ফল। এই হচ্ছে বিষয়। সো আমাদের এ হচ্ছে রাইট অ্যান্সার। আজকে আমরা এটাই লাস্ট কোশ্চেন 27, তারপরে আমাদের ডিসকাশনটা আজকে এখানে শেষ করছি। 27 কোশ্চেনটা হচ্ছে, why is a balance of payment deficit a potential problem for an economy with a fixed exchange rate? সেটা হচ্ছে ফিক্সড এক্সচেঞ্জ রেটের উপরে একটা কোশ্চেন। সো যেহেতু ফিক্সড এক্সচেঞ্জ রেট যদি কোনো সেন্ট্রাল ব্যাংক মেইনটেইন করতে যায়, তাহলে তাকে অনেক বেশি ফরেন রিজার্ভ হোল্ড করতে হবে। সো সেই রিলেটেড আমরা সি নাম্বার অপশনটা পাই, a country's foreign exchange reserves may decrease. সো ফিক্সড এক্সচেঞ্জ রেটের জন্য এটা একটা প্রবলেম হয়ে যায়, ঠিক আছে। সো যখন ব্যালেন্স অফ পেমেন্ট ডেফিসিটের মধ্যে চলে আসে, তখন এই কান্ট্রির এক্সপোর্ট কমে যাচ্ছে, এটা এটা ইন্ডিকেট করে, অথবা ইম্পোর্ট বেশি হচ্ছে, এটা ইন্ডিকেট করে। তো তখন গভর্নমেন্ট কি চায়, তখন কারেন্সি ওই 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 কান্ট্রির কারেন্সির ভ্যালু ফল করছে। সো তখন যেটা গভর্নমেন্টকে করতে হয় যে তার কারেন্সি আরো বেশি বেশি পারচেজ করতে হয়। সো পারচেজ করার জন্য সে কি করবে, তখন তার দেশে যে রিজার্ভ আছে সেই রিজার্ভ গুলো সে ইউজ করে ইন্টারন্যাশনাল মার্কেট থেকে তার কারেন্সি পারচেজ করে। তো এটা করতে গেলে তো তখন তার রিজার্ভ অনেক কমে যায়। সো এই হচ্ছে সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। সো আশা করি স্টুডেন্টরা তোমরা অপশন অ্যান্সার গুলো বুঝতে পেরেছো, রাইট অপশন কোনটা সেটাও বুঝতে পেরেছো। তারপরে যদি কোনো প্রবলেম থাকে আমাকে কমেন্টে জানাইতে পারো, আমি নেক্সট ভিডিওতে চেষ্টা করব এটাকে আরো ক্লিয়ার করার জন্য। সো দ্যাটস অল ফর টুডে এভরিওয়ান। সবাই ভালো থেকো, বেস্ট অফ লাক, আল্লাহ হাফেজ।